প্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বাসা সবাইকে নিয়ে সবাই নিরাপদে আছো, সুস্থ আছো। তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের আমি তোমাদের অনলাইন ক্লাসের অনার্স তৃতীয় বর্ষের ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, বাস্তুবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান, এই পেপারের আজকে ইকোলজি অংশ, বাস্তুবিদ্যা অংশ থেকে আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম। তো এই অংশের গতদিন আমি বলেছিলাম তোমাদের আজকে এই অংশের আমি আলোচনা করব। তো এই অংশের আজকে অর্থাৎ ইকোলজি তথা বাস্তুবিদ্যার উদ্ভিদ জরিপ পদ্ধতি, মেথডস অফ স্টাডিং ভেজিটেশন, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। তো এটার প্রথমে ভূমিকাতে বলা হয়েছে যে উদ্ভিদ সমীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আবাসস্থল এবং আবহাওয়ার উপর বিভিন্ন উদ্ভিদ গোষ্ঠীর চারিত্রিক বৈশিষ্ট্য নির্ভর করে। আবাসস্থল এবং আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে খাপ খাওয়ানোর জন্য উদ্ভিদের দৈহিক এবং শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে থাকে। এইভাবে পরিবেশের উপযোগী হয়ে উদ্ভিদ টিকে থাকে। একটি অঞ্চলের উদ্ভিদরাজি সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করতে হলে উদ্ভিদ জরিপ অত্যাবশ্যক। তোমাদের এই চ্যাপ্টারটা আমি আলোচনা করতেছি বাস্তুবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান তথা ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, জীবন কৃষ্ণ সাহা ও সুনির্মল চন্দ্র বসু লিখিত গ্রন্থগুটির প্রকাশিত বই থেকে। এবং এই বইয়ের ৯৭ পৃষ্ঠায় এই উদ্ভিদ জরিপ পদ্ধতি তথা মেথডস অফ স্টাডিং ভেজিটেশন চ্যাপ্টারটা শুরু হয়েছে। তো যাই হোক, প্রথমে আমি ভূমিকা সংক্ষেপে বলেছি যে উদ্ভিদ সমীক্ষার জন্য উদ্ভিদ জরিপ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসি উদ্ভিদ জরিপ কি, হোয়াট ইজ ভেজিটেশন স্টাডি। উদ্ভিদ জরিপ বলতে বোঝায় কোনো এলাকার উদ্ভিদ সম্প্রদায়ের বাসস্থান এবং সেই উদ্ভিদ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত গোত্র, গণ এবং প্রজাতির সংখ্যা, তাদের ঘনত্ব, তাদের বৃদ্ধি এবং তাদের জীবনচক্র, এই সম্পর্কে হাতে কলমে শিখে তার বিবরণী তৈরি করাকেই বলা হয় উদ্ভিদ জরিপ। অর্থাৎ এখানে আমরা বলতে পারি উদ্ভিদ জরিপ বলতে যে কোনো একটা অঞ্চল বা এলাকার কোনো উদ্ভিদ সম্প্রদায়ের বাসস্থান, সেই উদ্ভিদ সম্প্রদায় কোন গোত্রের অন্তর্ভুক্ত এবং কোন গণ ও প্রজাতির অন্তর্ভুক্ত, সেই প্রজাতির সংখ্যা, সেই প্রজাতির ঘনত্ব, সেই উদ্ভিদ তাদের জীবনচক্র, এগুলা সম্পর্কে যখন আমরা ব্যবহারিক তথা হাতে কলমে শিখে তার বিবরণী তৈরি করব, তাকেই বলা হয় উদ্ভিদ জরিপ। তাহলে আমরা সংক্ষেপে জানলাম উদ্ভিদ জরিপটা কি। এবার আসি উদ্ভিদ জরিপের উদ্দেশ্য বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি। একটা উদ্ভিদ সম্প্রদায় সম্পর্কে সঠিক তথ্য এবং তার সম্পর্কে জ্ঞান লাভ করাই হলো উদ্ভিদ জরিপের প্রধান উদ্দেশ্য। এছাড়া উদ্ভিদ জরিপের মাধ্যমে কোনো একটা দেশের কোথায়, কিভাবে, কোন পরিবেশে কোন প্রজাতির উদ্ভিদ জন্মায় সেটা সম্পর্কে, আবার একটা নির্দিষ্ট এলাকার উদ্ভিদরাজির গঠন, তার প্রকৃতি, বৈশিষ্ট্য, তার পরিবর্তন এবং পরিবর্ধন, সেগুলো জানার উদ্দেশ্য উদ্ভিদ জরিপ করা হয়ে থাকে। এবং কোনো নির্দিষ্ট এলাকায় কোন ধরনের উদ্ভিদ সম্প্রদায় প্রথম জন্মেছিল, পরবর্তী পর্যায়ে কোন ধরনের উদ্ভিদ সম্প্রদায় সেই স্থান দখল করছে ইত্যাদি, এবং
কোনো বনভূমির নতুন তৈরি দ্বীপের বা পানি বিধৌত এলাকার বয়স ইত্যাদি নির্ণয় করার জন্যই উদ্ভিদ জরিপ করা হয়ে থাকে। আবার দুই সম্প্রদায়ের মাঝামাঝি নিবাসে কিংবা নবগঠিত নিবাসে স্থায়ী জরিপের দ্বারা বছরের পর বছর উদ্ভিদ ক্রমাগমন অধ্যয়ন করা যায়। এবং উদ্ভিদ জরিপ পন্থায় স্থায়ী কোয়াড্রেট এবং ট্রানজেক্ট পদ্ধতি দ্বারা নিবাসে পরিবর্তনশীল অবস্থার পরিপ্রেক্ষিতে উদ্ভিদ সম্প্রদায়ের উন্নয়ন বা অবনমনের সঠিক ইতিহাস জানা সম্ভব। আর জরিপে সংগৃহীত উপাত্তগুলো থেকে উদ্ভিদের সমস্যাবলী চিহ্নিত করা সম্ভব। নিয়মিত চারণভূমিতে ক্ষতিকর প্রজাতির বৃদ্ধি বা হ্রাস বা প্রবিষ্ট আগাছার বিস্তার সঠিকভাবে নির্ণয় করা যায়। কোনো একটি তৃণভূমি এলাকায় মোট গো মহিষাদির কত খাদ্য উৎপন্ন হয় এবং চারণের ফলে কোনো তৃণভূমির কি পরিমাণ ক্ষতি হয় সেটাও নিরূপণ করা যায় উদ্ভিদ জরিপের মাধ্যমে। এবং শস্যের উৎপাদন, প্রতি বর্গ গজে গড়ে কতটি গাছ বিদ্যমান, প্রতিটি ছড়ায় কতটি শস্যকণা, অঙ্কুরোদ্গমের শতকরা হার এবং ব্যাপকতা নির্ণয় করা যায় উদ্ভিদ জরিপের মাধ্যমে। এবং উদ্ভিদ জরিপের মাধ্যমে মূলের গভীরতা এবং তার বিন্যাস সম্বন্ধেও জানা যায়। এই হলো মোটামুটি উদ্ভিদ জরিপের ওয়ালাইকুম আসসালাম উল্লেখযোগ্য গুরুত্ব বা উদ্দেশ্য। প্রথমত, উদ্ভিদ দুই ভাগে পরিমাপ করা হয়, যেমন গুণবাচক পদ্ধতিতে, আরেকটা হলো সংখ্যাবাচক পদ্ধতিতে। এখন আসি গুণবাচক পদ্ধতি কি। এই পদ্ধতিতে সাধারণত কি ধরনের উদ্ভিদ এই পদ্ধতিতে গুণবাচক পদ্ধতি বলতে বোঝায় এই পদ্ধতিতে সাধারণত কি ধরনের উদ্ভিদ, যেমন বৃক্ষ না ঔষধি না গুল্ম না আরোহী ইত্যাদি সম্পর্কে জানা যায়। এবং এই উল্লিখিত ধরনের উদ্ভিদের মধ্যে কোনটি কতগুলো করে উপস্থিত সেটাও পরিমাপ করা যায়। এছাড়া অন্য কোনো নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা যায় না। অপরদিকে সংখ্যাবাচক পদ্ধতি বলতে আমরা বুঝি এই পদ্ধতিতে কোনো এলাকায় কি কি ধরনের উদ্ভিদ সম্প্রদায় উপস্থিত, প্রতি সম্প্রদায়ে কি কি প্রজাতি রয়েছে, কোন প্রজাতির সংখ্যা কত এবং তাদের উচ্চতা কত ইত্যাদি সম্পর্কে জানা যায় এই সংখ্যাবাচক পদ্ধতির মাধ্যমে। তাহলে এই হলো দুইটা পরিমাপের পদ্ধতি উদ্ভিদ জরিপের। এবার আসে উদ্ভিদ জরিপ পন্থা, মেথডস অফ ভেজিটেশন স্টাডি। একটা উদ্ভিদ সম্প্রদায় বা উদ্ভিদের অন্তর্ভুক্ত সকল গাছপালা গণনা করা কখনো সম্ভব নয়। একটা যদি বড় ভূমিতে আমরা যদি একটা একটা করে উদ্ভিদ গণনা করতে যাই তাহলে সেটা গণনা করা সম্ভব নয়, অনেক সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ। সেই জন্য বিভিন্ন পদ্ধতিতে উদ্ভিদের বিভিন্ন স্থানে নমুনা নিয়ে এই কাজ সমাধা করা হয়ে থাকে। হাতে কলমে উদ্ভিদ অধ্যয়নের এই পদ্ধতিকেই বলা হয় উদ্ভিদ জরিপ পন্থা বা পদ্ধতি। পর্যায় সংঘ এবং উদ্ভিদকে পরিবর্তনশীল জৈবিক সত্ত্বে বিবেচনা করে বিভিন্ন পন্থায় তাদের উন্নয়নের ধরন এবং গঠনগত চরিত্রাবলী জরিপ করা যায়। তার মধ্যে কয়েকটি জরিপ পন্থা হলো তারপরে আরেকটা হলো ট্রানসেক্ট পদ্ধতি। মূলত এই দুইটা পদ্ধতি নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। প্রথমে আসি বর্গক্ষেত্র বা কোয়াড্রেট পদ্ধতি। একটা উদ্ভিদ সম্প্রদায়ের বিভিন্ন স্থানে নমুনা নিয়ে উপাত্ত সংগ্রহ করার পদ্ধতিকে বর্গক্ষেত্র বা কোয়াড্রেট পদ্ধতি বলে। অর্থাৎ কোনো একটা এলাকার উদ্ভিদ সম্প্রদায়ের
বিভিন্ন স্থানে নমুনা নিয়ে উপাত্ত সংগ্রহ করার পদ্ধতি হলো কোয়াড্রেট বা বর্গক্ষেত্র পদ্ধতি। পদ্ধতিটা কি তথা কার্যধারা কিরকম? জরিপের শিকল দিয়ে বা দড়িতে চিহ্নিত দিয়ে, অর্থাৎ এই জরিপ কাজে আমরা শিকল বা দড়ি ব্যবহার করতে পারি। তো ব্যবহৃত শিকল বা দড়িতে চিহ্ন দিয়ে কোয়াড্রেট তৈরি করা হয়। জরিপের জন্য নির্বাচিত অঞ্চলের গাছপালার প্রকার এবং প্রকৃতির উপর নির্ভর করে বিভিন্ন সাইজের কোয়াড্রেট তৈরি করা, অর্থাৎ এখানে বড় বনভূমি হলে কোয়াড্রেটের সাইজ একরকম হবে, আর যদি ছোট যেমন বিরুৎ জাতীয় উদ্ভিদ বা ব্রায়োফাইট বা টেরিডোফাইট এগুলার ক্ষেত্রে কোয়াড্রেট আরেক সাইজের হবে। কোয়াড্রেট সাধারণত বর্গ আকৃতির কথা বলা হলেও এর ব্যতিক্রমও দেখা যায়। রংকিয়ার নামক বিজ্ঞানী বর্গাকৃতির নমুনা ছাড়াও অনেক জরিপের সময় বৃত্তাকার নমুনার প্রয়োগ দেখিয়েছেন। সংক্ষেপে এই হলো কোয়াড্রেট পদ্ধতি কি এবং তার প্রক্রিয়াটা। যেমন বইতে তোমাদের কোয়াড্রেট পদ্ধতির যে নমুনা দেওয়া হয়েছে, সাধারণত কোয়াড্রেট বলতে আমরা যে বর্গাকার বলি, মনে করো এই একটা বড় ভূমি, এর জায়গায় জায়গায় আমরা কোয়াড্রেট করে কি করতে পারি? উদ্ভিদ জরিপ করতে পারি। কারণ পুরোটার যদি উদ্ভিদ গণনা করতে চাই সেটা সম্ভব নয়, জায়গা জায়গা করে তারপরে হিসাব করে পুরো এলাকার উদ্ভিদ জরিপ করা হয়ে থাকে। এবার আসি আমরা কোয়াড্রেটের প্রকারভেদ। কোয়াড্রেট বিভিন্ন প্রকার হয়ে থাকে, ব্যবহারের উপর ভিত্তি করে এটা বিভিন্ন নামের হয়ে থাকে। যেমন একটা হলো তালিকা কোয়াড্রেট, লিস্ট কোয়াড্রেট, যেখানে কার্য বিবরণী পত্রে, অর্থাৎ আমরা কোনো একটা জরিপ করার পরে সেটা যে লিখিত আকারে বিবরণী তৈরি করব, সেখানে শুধু প্রতীক সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদের নাম এবং তাদের সংখ্যার তালিকা তৈরি করা হয়। এটাই হলো তালিকা কোয়াড্রেট। প্রতি বর্গ মিটারে গড়ে উদ্ভিদের সংখ্যা, শস্য উৎপাদনের পরিমাণ, অঙ্কুরোদ্গমের হার ইত্যাদি জরিপের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয় হলো নকশা কোয়াড্রেট, চার্ট কোয়াড্রেট। এই কোয়াড্রেটে প্রতিটা প্রজাতির প্রতিটি উদ্ভিদের সঠিক অবস্থান, অর্থাৎ একটা যেই এলাকায় আমরা উদ্ভিদ জরিপ করব সেই এলাকার নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের সেই এলাকায় তার অবস্থান এবং নির্দিষ্ট স্কেলের নকশার সাহায্যে কার্য বিবরণী পত্রে দেখানো হয়ে থাকে। নকশা উদ্ভিদের অবস্থানের স্থানে প্রজাতির নাম লেখার নিয়ম রয়েছে। সাধারণত সংযুক্তভাবে গণ এবং প্রজাতির নামের আদ্যক্ষরতা প্রথম অক্ষর লেখা হয়। যেমন আমরা যদি বলি দুর্বাঘাস, সাইপেরাস রোটান্ডাস, তাহলে এটার সংক্ষিপ্ত রূপ লেখা হয় ক্যাপিটাল সি স্মল আর দিয়ে লেখা হয়ে থাকে। তৃতীয় আরেকটা হলো ক্লিপ কোয়াড্রেট। ক্লিপ কোয়াড্রেট যেই পদ্ধতিতে নির্দিষ্ট বর্গক্ষেত্রের প্রতিটি প্রজাতির উদ্ভিদের মাটির উপরের অংশটুকু কেটে পৃথক করে শুকানো হয়ে থাকে। এইভাবে সমস্ত এলাকার কোনো প্রজাতির কতটুকু শুষ্ক ওজন এবং সমস্ত উদ্ভিদের মোট শুষ্ক ওজন নির্ণয় করা হয়ে থাকে এই পদ্ধতিতে। এই ধরনের পদ্ধতি বিশেষ করে তৃণভূমির ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কতটুকু গোমহিষাদির খাদ্য উৎপাদিত হয় সেটা নির্ভর করা হয়ে থাকে। চতুর্থ আরেকটা পদ্ধতি হলো এলাকা কোয়াড্রেট। পদ্ধতিতে প্রতিটি প্রজাতির দ্বারা দখলকৃত তলদেশের আয়তন জরিপ করা হয়ে থাকে, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট এলাকা যেখানে আমরা উদ্ভিদ জরিপ করব সেই জায়গাটায় প্রতিটি উদ্ভিদ প্রজাতি সেই জায়গার নিচের কতটুকু অংশ দখল করে আছে সেটা জরিপ করা হয়। প্রতিটি গাছ কত ফুট মূল ভূমি দখল করে রয়েছে তা বুক সমান উঁচুতে প্রতিটি গাছের পরিধি মেপে প্রতি একরে কত বর্গ ফুট এলাকায় এক প্রজাতির গাছ দখল করলো সেইভাবে প্রকাশ করা হয়ে থাকে। পঞ্চম হলো বিন্দু কোয়াড্রেট, পয়েন্ট কোয়াড্রেট। এটা একটা তেপায়া নিয়ে
যেই জায়গায় উদ্ভিদ জরিপ করা হয় সেখানে কিছু উপরে রক্ষিত অনুভূমিক দণ্ড যা ছেদ করে সমদূরত্বে কতগুলি খুব সরু দণ্ড লম্বভাবে নিবাসে স্পর্শ করে। আর এই ফ্রেম জাতীয় প্রতিটি নমুনাকে একটি কোয়াড্রেট বলে। এই পন্থায় প্রতিটি উলম্ব দণ্ডকে প্রতিটি প্রজাতিভুক্ত গাছপালায় স্পর্শের সংখ্যা আমরা যে কার্য বিবরণী তৈরি করব সেখানে লিপিবদ্ধ করা হয়। আর এই সংখ্যাগুলো থেকে বিভিন্ন প্রজাতির শতকরা আবরণ এবং সংশ্লিষ্ট অন্যান্য চরিত্র পরিমাপ করা হয়ে থাকে। এরপরে আরেকটা পদ্ধতি হলো স্থায়ী কোয়াড্রেট, পার্মানেন্ট কোয়াড্রেট। এই পদ্ধতিটা হলো কোন একটা উদ্ভিজ্জ জরিপ এলাকায় নির্দিষ্ট কোয়াড্রেটটা তৈরি করে সেটা অক্ষুণ্ণ রাখা হয়। সময়ে সময়ে জরিপ করে তার পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়ে থাকে। সুতরাং স্থায়ী কোয়াড্রেট বলতে আমরা বুঝি যে একটা কোয়াড্রেট এলাকার উদ্ভিদরাজি একবার জরিপ করার পর সেই কোয়াড্রেটকে কোনোরূপ ক্ষতি না করে যত্ন সহকারে জাল দ্বারা ঘিরে রাখা হয় এবং প্রতি বছর ওই একই বর্গক্ষেত্রকে বারবার অনেক দিন পর্যন্ত জরিপ করা। অর্থাৎ একটা উদ্ভিদ জরিপ এলাকায় কোয়াড্রেট তৈরি করার পর সেটা বছরের পর বছর অক্ষুণ্ণ রাখা হয়। প্রতি বছর উদ্ভিদ জরিপ করে তার পরিবর্তন লক্ষ্য করা হয় সেই উদ্ভিদের। এই পদ্ধতি দ্বারা একটা নির্দিষ্ট এলাকার উদ্ভিদরাজির গঠন, প্রকৃতি, বৈশিষ্ট্য, পরিবর্তন এগুলা পর্যবেক্ষণ করা হয়ে থাকে। আর কোনো এলাকায় এই কোয়াড্রেট পদ্ধতিতে উদ্ভিজ্জ জরিপ করার পর যে আমরা যেটাকে বলছি যে কার্য বিবরণী পত্র, সেইটা তৈরি করা হয় কিভাবে, বইয়ে একটা নমুনা দেওয়া আছে। এইভাবে ছক আকারে কার্য বিবরণী পত্র তৈরি করা হয়। এখানে তারিখ লেখা হয়, কত তারিখে উদ্ভিদ জরিপ করা হলো, কোন এলাকায় উদ্ভিদ জরিপ করা হলো সেটা লেখা হয়। তারপরে ক্রমিক নং দিয়ে, অর্থাৎ যতগুলি উদ্ভিদ প্রজাতি থাকবে তার ক্রমিক নং এবং উদ্ভিদ প্রজাতির নাম, এখানে বৈজ্ঞানিক নাম ব্যবহার করা হয়েছে। তারপরে কোয়াড্রেটের নমুনা নম্বর, অর্থাৎ কতটা কোয়াড্রেট, একটা বনভূমি এলাকায় মনে করো 10টা কোয়াড্রেট, তাহলে 10টা নির্দিষ্ট প্রজাতি, সেই প্রতিটা কোয়াড্রেটে কয়টি করে উপস্থিত সেই সংখ্যাটা লেখা হয়। এরপরে প্রজাতির মোট সংখ্যা, এই 10টা কোয়াড্রেটে ওই নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যা লেখা হয়। তারপরে এই যে 10টা কোয়াড্রেট আমরা জরিপ করলাম, 10টা কোয়াড্রেটের কয়টা কোয়াড্রেটে সেই নির্দিষ্ট প্রজাতি বর্তমান সেটা লিপিবদ্ধ করা হয়। এবং পর্যবেক্ষণকৃত কোয়াড্রেটের মোট সংখ্যা, যেমন আমরা এখানে 10টা কোয়াড্রেটে পর্যবেক্ষণ করছি, তো মোট সংখ্যা 10, যদি 5টা হয় 5 হবে ইত্যাদি। তারপরে অবস্থিতি শতকরা হার, প্রাচুর্য, ঘনত্ব, এগুলো আমরা পরবর্তী অংশে আলোচনা করব। এই যে অবস্থিতি শতকরা হার, প্রাচুর্য, ঘনত্ব, এগুলা কিভাবে নির্ণয় করা হয়। তো এইভাবেই কার্য বিবরণী পত্র তৈরি করা হয়ে থাকে। এবার আসি আমরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম উদ্ভিদ জরিপের কোয়াড্রেট পদ্ধতি। এবার আরেকটা পদ্ধতি আছে, ট্রানসেক্ট পদ্ধতি। ট্রানসেক্ট শব্দের অর্থ হলো সংযুক্ত এবং সংকীর্ণ লম্বা ফালি, অর্থাৎ ফিতার মতো অংশ। আমরা এর আগে কোয়াড্রেট বলছি অনেকটা বর্গাকার আকৃতির, তবে এর ব্যতিক্রমও হতে পারে। মূলত বর্গাকার আকৃতির উপর ভিত্তি করে সেটাকে কোয়াড্রেট। ট্রানসেক্ট হলো অনেকটা ফিতা সদৃশ অংশ নির্ধারণ করে সেটা করা হয়ে থাকে, এই জন্য এটাকে ট্রানসেক্ট পদ্ধতি নাম দেওয়া হয়েছে। যে ট্রানসেক্ট শব্দের অর্থ হলো সংযুক্ত এবং সংকীর্ণ লম্বা ফালি। উদ্ভিদ জরিপের জন্য একটা এলাকার ক্রস নির্বাচনকে যখন একটি নমুনা হিসাবে ব্যবহার করা হয় তখন তাকে ট্রানসেক্ট বলে। 3 ধরনের ট্রানসেক্ট পদ্ধতিতে জরিপ করা হয়ে থাকে। একটা হলো রেখা ট্রানসেক্ট, দ্বিতীয়টা হলো ফিতা ট্রানসেক্ট, তৃতীয়টা হলো পৃথকীকরণ ট্রানসেক্ট। এবার আসি রেখা ট্রানসেক্ট। এই পদ্ধতিতে
কোনো একটা নির্দিষ্ট স্থানের কিছু অংশ একটা সরল রেখা দ্বারা আদর্শ করে জরিপ কাজ চালানো হয়। সরল রেখাগুলো সাধারণত র্যান্ডমলি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বা সিস্টেমেটিক্যালি নেওয়া হয়। রেখা ট্রানসেক্ট পদ্ধতিটা কি, অর্থাৎ কিভাবে এই পদ্ধতিতে জরিপ করা হয়ে থাকে? প্রথমে দুইটা দণ্ড দ্বারা এর মাঝখান দিয়ে 33.5 মিটার বা এক চেইন অন্তর অন্তর মিটার দ্বারা পরিমাপিত একটা দণ্ডের ফিতা বা চেইন বিস্তৃতি বা প্রসারিত করা হয়। এরপরে রেখাটিকে প্রস্থে 1 সেন্টিমিটারের ফিতা বা চেইনের এক পার্শ্ব বরাবর বিস্তৃত করা হয়। তারপর পর্যবেক্ষক রেখা বরাবর অগ্রসর হয় এবং প্রজাতি ও রেখা ট্রানসেক্ট বরাবর এদের আবৃত দূরত্ব রেকর্ড করা হয়। গ্রাসেস, রোজেটস এবং ডাইকট হার্সদের ক্ষেত্রে তাদের আবৃত দূরত্ব ভূমি বরাবর পরিমাপ করা হয়ে থাকে। শার্পস এবং লম্বা বৃক্ষের ক্ষেত্রে তাদের ছাড়া বা পল্লব গুচ্ছের আবরণ পরিমাপ করা হয়ে থাকে। তবে কিছু শর্ত রয়েছে যেখানে 20টি বা 30টি র্যান্ডমলি লাইনই যথেষ্ট এই পদ্ধতিতে উদ্ভিদ সম্প্রদায় জরিপের। শর্তগুলো কি? ট্রানসেক্ট বরাবর প্রতিটি নির্দিষ্ট প্রজাতির সংখ্যা দৃষ্টিগোচর হতে হবে। মোট প্রজাতির সাথে প্রত্যেক প্রজাতির অকিউরেন্স পার্সেন্টেজের সম্পর্ক জানতে হবে। রেখা বরাবর প্রত্যেক প্রজাতির রৈখিক দূরত্ব সেন্টিমিটারে জানতে হবে এবং প্রতি 30 মিটার রেখা এসব প্রজাতি দ্বারা বাধা দেওয়ার বা গতিরোধ করার মোট দূরত্ব জানতে হবে। এই পদ্ধতিতে জরিপ করার জন্য কোথায় এটা প্রয়োগ করা হয়? সাধারণত খাড়া পাহাড় এবং বন্দর অর্থাৎ উঁচু নিচু এলাকার এই পদ্ধতিতে জরিপ সুবিধাজনক। দ্বিতীয় হলো ফিতা ট্রানসেক্ট, বেল্ট ট্রানসেক্ট। উদ্ভিদ প্রজাতি যদি বেশ মোটা মোটা এবং দূরে দূরে অবস্থান করে তখন একটি সরল রেখার পরিবর্তে দুইটি সরল রেখা অর্থাৎ একটি প্রশস্ত ফিতার ন্যায় এলাকা দ্বারা বেশ বড় একটু প্রশস্ত এলাকা বেছে জরিপ কাজ করা হয়ে থাকে। উদ্ভিদের ধরনের উপর এই ধরনের ট্রানসেক্টের প্রশস্ততা নির্ভর করে। আমরা বইয়ে যদি রেখা চিত্রে দুইটা পদ্ধতির রেখা আমরা যে বলছি রেখা ট্রানসেক্ট, এই যে এইভাবে কোন এলাকা লম্বা লম্বা রেখা আকারে এঁকে তারপরে জরিপ করা হয়ে থাকে। অপরদিকে ফিতা ট্রানসেক্ট হলো এরকম ফিতা আকারে কোন জরিপ এলাকায় উদ্ভিদ জরিপ করা হয়ে থাকে। মোট এলাকাকে ভাগ করে 5টি বা 10টি নির্বাচিত এলাকা তৈরি করতে হবে। পূর্ব নির্ধারিত দৈর্ঘ্য এবং প্রস্থের এক সারি ফিতা ট্রানসেক্ট স্থাপন করা হয় এবং ফিতাটিকে সমান আয়তনের অংশে ভাগ করা হয়। কখনো কখনো এই অংশগুলোকে কোয়াড্রেট বলে, কিন্তু এটা প্রকৃত কোয়াড্রেট থেকে পৃথক, কারণ এরা প্রত্যেকেই পর্যবেক্ষিত বিন্দুর প্রতিনিধি। সমস্ত ফিতাটি হলো একটি নমুনা একক। এছাড়া প্রত্যেক প্রজাতির নাম এবং গাছপালা সংখ্যা প্রত্যেক এককে রেকর্ড করে থাকে। তৃতীয় ট্রানসেক্ট প্রকারটা হলো পৃথকীকরণ ট্রানসেক্ট, আইসোলেশন ট্রানসেক্ট। এই পদ্ধতি সাধারণত তৃণভূমিতে গো মহিষাদি চরানোর ফল নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে 3টি প্রশস্ত ফিতার ন্যায় এলাকা পাশাপাশি নেওয়া হয়। এক একটি ফিতার ন্যায় এলাকার দৈর্ঘ্য 300 ফুট এবং প্রস্থ 20 ফুট। মধ্যের এলাকাটা সবসময়ই গো মহিষাদি চরানো থেকে মুক্ত রাখা হয় এবং
এর দুপাশের একটাতে কিছু অংশ নির্দিষ্ট সময়ের জন্য গো মহিষাদি চড়ানো হয় এবং উক্ত নির্দিষ্ট সময়ের পরে ওই এলাকাটু গো মহিষাদি চড়ানো থেকে মুক্ত রাখা হয়। আর ঠিক এর পরপরই উল্টো দিকের যে সমপরিমাণ এলাকা নির্দিষ্ট সময়ের গো মহিষাদি চড়ানোর ফলে কতটুকু ক্ষতি হলো তা মাঝে যে নিয়ন্ত্রিত এলাকা যেখানে গো মহিষাদি চড়ানো হয় না সেই এলাকা এবং দুই পাশের এলাকার সাথে তুলনা করে নির্ণয় করা হয়ে থাকে। এই হলো মোটামুটি ট্রানসেক্ট পদ্ধতি তিনটা প্রকার। এরপরে এছাড়াও কোয়াড্রেট এবং ট্রানসেক্ট ছাড়াও আরো কিছু পদ্ধতি রয়েছে, যেমন সমদ্বিখণ্ডিতকরণ পদ্ধতি। এই পদ্ধতিতে সম্প্রদায়ভুক্ত উদ্ভিদের আপেক্ষিক উচ্চতা, তাদের অবস্থান, ভূনিম্নস্থ অংশের বিস্তার পরিমাপ করা হয়ে থাকে। জরিপের জন্য একটা রেখা ট্রানসেক্ট নিয়ে উক্ত রেখা বরাবর লম্বা গর্ত খনন করা হয়। গর্তগুলোর গভীরতা সাধারণত কয়েক সেন্টিমিটার পর্যন্ত হয়। উদ্ভিদের উচ্চতা, প্রসারতা, মূলের বিন্যাস, তার গভীরতা এবং অন্যান্য বৈশিষ্ট্য নিরূপণের জন্য এই পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে। আরেকটা হলো রেখা পদ্ধতি, লাইন ইন্টারসেক্ট। এই পদ্ধতিতে একটা রেখা ট্রানসেক্ট বরাবর প্রতিটি বায়ুমণ্ডলে অর্থাৎ মাটি হতে উপরে কতটুকু এলাকা দখল পদ্ধতি হলো ক্যামেরা পদ্ধতি। এই পদ্ধতিতে উঁচু মঞ্চ তৈরি করা হয়। এই উঁচু মঞ্চ থেকে ক্যামেরার সাহায্যে ছবি তুলে জরিপ চালানো হয়। মঞ্চ থেকে বছরের বিভিন্ন সময়ে একটা নির্দিষ্ট এলাকার ছবি তুলে সেই এলাকার উদ্ভিদের বৃদ্ধি বিকাশ নির্ণয় করা হয়ে থাকে। ষষ্ঠ পদ্ধতি হলো বর্ষবলয়ের গণনা পদ্ধতি। এই পদ্ধতিতে বৃক্ষজাতীয় উদ্ভিদের দেহ সেকশন করে বর্ষবলয় গণনা করা হয় এবং উদ্ভিদের আনুমানিক বয়স নির্ণয় করা হয়। একটি এলাকার প্রাচীনকালে কোন ধরনের উদ্ভিদ ছিল সেটাও জীবাশ্মের বর্ষবলয় গণনা করে নির্ণয় করা হয়। এই হলো মোটামুটি উদ্ভিদ জরিপের বিভিন্ন পদ্ধতি। মোট 6টা পদ্ধতি আমরা সংখ্যা করলাম। একটা হলো ট্রানসেক্ট পদ্ধতি, কোয়াড্রেট পদ্ধতি বা বর্গক্ষেত্র পদ্ধতি, যেটার আমরা তার আবার কয়েকটা প্রকার বলেছি। একটা হলো তালিকা কোয়াড্রেট, একটা নকশা কোয়াড্রেট, একটা মূল এলাকা কোয়াড্রেট, আর একটা হলো বিন্দু কোয়াড্রেট এবং স্থায়ী কোয়াড্রেট। দ্বিতীয় প্রকারটা আলোচনা করেছি ট্রানসেক্ট পদ্ধতি, যেটা আবার 3 ধরনের। রেখা পদ্ধতি, ইন্টারসেক্ট পদ্ধতি, পঞ্চম হলো ক্যামেরা পদ্ধতি, ষষ্ঠ হলো বর্ষবলয় গণনা পদ্ধতি। এই 6 প্রকার। তার মধ্যে সাধারণত কোয়াড্রেট এবং ট্রানসেক্ট পদ্ধতিটাই বহুল পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, এবার আসি আমরা উদ্ভিদ সম্প্রদায়ের সংখ্যাবাচক গঠন, কোয়ান্টিটেটিভ স্ট্রাকচার অফ প্লান্ট কমিউনিটি। অর্থাৎ আমরা যে এর আগে যে ছক দেখিয়েছিলাম তৈরি করার পরে তার যে বিভিন্ন অনুপাত নির্ণয় করা হয় সেটার কয়েকটি অংশ। অর্থাৎ জরিপকৃত এলাকায় প্রত্যেকটি প্রজাতিকে তাদের ঘনত্ব, পুনঃ পুনঃ ঘটার হার, প্রাচুর্যতা, আপেক্ষিক ঘনত্ব এবং আধিপত্যতা প্রকাশ করা হয়। তো প্রথমে আসি আমরা ঘনত্ব। ঘনত্ব হলো নির্দিষ্ট এলাকায় উপস্থিত কোন প্রজাতির মোট সংখ্যাকে উক্ত প্রজাতির ঘনত্ব। এটা কিভাবে নির্ণয় করা হয়? যেই এলাকায় উদ্ভিদ জরিপ করা হবে সেই এলাকার নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যাকে সেই জরিপকৃত নমুনার বর্গক্ষেত্রের উদ্ভিদের সংখ্যা কত, এই সংখ্যা দিয়ে 10 ভাগ করা হয়ে থাকে। ভাগ করলে পরেই ঘনত্ব পাওয়া যাবে।
দ্বিতীয় হলো আপেক্ষিক ঘনত্ব, রিলেটিভ ডেনসিটি। একটা নির্দিষ্ট এলাকায় বর্তমান সব ধরনের প্রজাতির সংখ্যার সাথে তুলনা করে যদি কোনো একটি মাত্র প্রজাতির ঘনত্ব নির্ণয় করা হয়, তখন ওই ঘনত্বকে উক্ত প্রজাতির আপেক্ষিক ঘনত্ব বলে। তাহলে আপেক্ষিক ঘনত্ব কিভাবে নির্ণয় করা হয়? যে এলাকায় আমরা উদ্ভিদ জরিপ করব সেই এলাকার নির্দিষ্ট উদ্ভিদ প্রজাতির সংখ্যা কে মোট সকল প্রজাতির মোট সংখ্যা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণন করলে পরে যে ফল পাওয়া যাবে সেটাই হলো আপেক্ষিক ঘনত্ব। অর্থাৎ একটা নির্দিষ্ট জরিপকৃত এলাকায় নির্দিষ্ট উদ্ভিদ প্রজাতি সকল উদ্ভিদ প্রজাতির সংখ্যা দ্বারা করে আমরা আপেক্ষিক ঘনত্ব পাবো। তৃতীয় হলো পুনঃ পুনঃ ঘটার হার, ফ্রিকোয়েন্সি অফ অকিউরেন্স। এটা হলো কোন নির্দিষ্ট এলাকাতে কোন নির্দিষ্ট বিশেষ প্রজাতি কেমন রূপে সুবিন্যস্ত রয়েছে তার সংখ্যা হিসাবকেই বলা হয় পুনঃ পুনঃ ঘটার হার। তাহলে পুনঃ পুনঃ ঘটার হার কিভাবে নির্ণয় হয়? একটা জরিপকৃত এলাকার নির্দিষ্ট উদ্ভিদ প্রজাতি কয়টা বর্গক্ষেত্রে বিদ্যমান সেইটাকে মোট বর্গক্ষেত্রের সংখ্যা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণন করলে পরে পুনঃ পুনঃ ঘটার শতকরা হার পাওয়া যাবে। একটা নির্দিষ্ট জরিপকৃত এলাকায় নির্দিষ্ট প্রজাতি কয়টা বর্গক্ষেত্রে রয়েছে তার সংখ্যাকে মোট বর্গক্ষেত্রের সংখ্যা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণন করলে পরে পুনঃ পুনঃ ঘটার শতকরা হার পাওয়া যাবে। চতুর্থ হলো প্রাচুর্যতা। প্রাচুর্যতা হলো একটা নির্দিষ্ট আবাসস্থলে একটা নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের বিদ্যমান সংখ্যাকেই প্রাচুর্যতা বলে। প্রাচুর্যতা কিভাবে নির্ণয় করা হয়ে থাকে? জরিপকৃত এলাকায় নির্দিষ্ট প্রজাতির সব কয়টা বর্গক্ষেত্রে সংখ্যাকে বর্গক্ষেত্রের সংখ্যা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণন করলে পরে জরিপকৃত এলাকায় যে কয়টা বর্গক্ষেত্র জরিপ করা হয় সে সব কয়টা বর্গক্ষেত্রে একটা নির্দিষ্ট উদ্ভিদ প্রজাতির সংখ্যাকে মোট বর্গক্ষেত্রের সংখ্যা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণন করলে পরে প্রাচুর্যতা পাওয়া যাবে। পঞ্চম হলো আধিপত্যতা, ডমিনেন্স। অর্থাৎ কোন প্রজাতির উদ্ভিদের দখল রয়েছে তার উপরে। যে প্রজাতির উদ্ভিদ যত দখল করে থাকবে এদের তত বেশি আধিপত্য প্রজাতি বলে গণ্য করা হয়ে থাকে। কোন প্রজাতি প্রতি বর্গমিটারে কতটুকু মূল এলাকা দখল করে রয়েছে তা নির্ণয় করা হয় ওই প্রজাতির প্রত্যেক উদ্ভিদ কতটুকু দখল করে রয়েছে তার সাথে ওই প্রজাতির ঘনত্বকে গুণ করে। অর্থাৎ আপেক্ষিক আধিপত্য নির্ণয় করা হয় কিভাবে? জরিপকৃত এলাকায় কোন প্রজাতি সব কয়টা বর্গক্ষেত্রে কতটুকু এলাকা মূল এলাকা দখল রয়েছে তাকে সব প্রজাতির সব বর্গক্ষেত্রে মোট কতটুকু এলাকা দখল করে রয়েছে সেটা দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণন করলে পরেই আপেক্ষিক আধিপত্যটা পাওয়া যায়। এই হলো উদ্ভিদ সম্প্রদায়ের সংখ্যাবাচক গঠন। এবার আমরা আরেকটা জরিপের গুরুত্বপূর্ণ অংশ আইভিআই। আইভিআই এর পূর্ণ রূপ হলো ইম্পর্টেন্স ভ্যালু ইন্ডেক্স। 1951 সালে কার্টিস এবং ম্যাকইন্টোশ প্রথম আইভিআই প্রবর্তন করেন। উদ্ভিদ জরিপ কাজে প্রজাতির ঘনত্ব, তার প্রাচুর্য এবং পুনঃ পুনঃ ঘটার হারের মধ্যে আবশ্যকীয় বিষয় এবং এর
মূল এর মূল অত্যাধিক। পরিসংখ্যান থেকে শুধু মাঝামাঝি ধারণা পাওয়া যায়, কিন্তু সঠিক চিত্র এ থেকে কখনো আশা করা যায় না। এইসব বিষয়ের আসল চিত্র পেতে হলে এগুলোর যোগফল অর্থাৎ কিসের ঘনত্ব, প্রাচুর্য, পুনঃ পুনঃ ঘটার হার এবং আপেক্ষিক আধিপত্যতা নিতে হয়। আর এই যোগফলকেই আইভিআই তথা ইম্পর্টেন্ট ভ্যালু ইন্ডেক্স বলে। এরপরে ফাইটোগ্রাফ। ফাইটোগ্রাফ হলো উদ্ভিদের কতিপয় বিষয়বস্তু সংক্রান্ত রেখাচিত্র হচ্ছে ফাইটোগ্রাফ। যে রেখাচিত্রের মাধ্যমে উদ্ভিদের কোনো প্রজাতির পুনঃ পুনঃ ঘটার হার, আপেক্ষিক আধিপত্যতা, আপেক্ষিক হয়। যেমন বইতে নমুনা হিসাবে এই যে এখানে একটা বৃত্ত এঁকে তারপরে দুইটা ক্রস চিহ্ন, একটা হলো এবি রেখা আর একটা হলো সিডি রেখা দিয়ে কোনো নির্দিষ্ট উদ্ভিদ প্রজাতির ঘনত্ব, প্রাচুর্য, পুনঃ পুনঃ ঘটার হার, আপেক্ষিক আধিপত্য সেগুলা এই রেখাচিত্রে বসিয়ে তারপরে আইভিআই নির্ণয় করে প্রকাশ করা হয়। এটাই হলো ফাইটোগ্রাফ। ফাইটোগ্রাফ কিভাবে আঁকতে হয়? এখানে বলা হয়েছে একটা বৃত্ত এঁকে, আমরা বলছি আগে একটা বৃত্ত এঁকে তার কেন্দ্র বরাবর সমকোণে দুইটি সরল রেখা টেনে ফাইটোগ্রাফ প্রস্তুত করা হয়। আমরা ওই যে সরল রেখা দেখিয়েছি, একটা হলো এ বি আর একটা হলো সিডি। আচ্ছা, নির্দিষ্ট প্রজাতির ফাইটোগ্রাফ দেখে একটা উদ্ভিদ গোষ্ঠীতে প্রজাতির সঠিক অবস্থান সম্বন্ধে দ্রুত জানা যায়। একটা উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত সব প্রজাতি ফাইটোগ্রাফ আঁকা থাকলে তাদের তুলনামূলক তথ্য সহজ হয়ে থাকে। এখন এই ফাইটোগ্রাফ আঁকার নিয়মটা কি? প্রথমে একটা বৃত্ত এঁকে তার কেন্দ্রবিন্দু ও দিয়ে, আমরা যদি বইয়ে রেখাচিত্রে জিনিসটা বোঝাই, প্রথমে একটা বৃত্ত আঁকা হলো, তার কেন্দ্রবিন্দু হলো ও দিয়ে তারপরে পরস্পর ছেদনকারী এ এবং সিডি দুইটা রেখা আঁকা হয়। একটা হলো এই যে এ এবং বি রেখা, আরেকটা হলো সি এবং ডি রেখা, যারা পরস্পরকে এই ও বিন্দুতে ছেদ করেছে। এরপরে ও থেকে চারিদিকে এ ডি বি এবং সি যে চারটি রেখা হলো, এই ও থেকে এ ডি সি এবং বি যে চারটি রেখা হলো ও থেকে চারদিকে, এই চারটি রেখাগুলো ও থেকে এ পর্যন্ত যে রেখা, ও থেকে এ পর্যন্ত যে রেখা তাকে বলা হয় পুনঃ পুনঃ ঘটার হার। এই রেখায় পুনঃ পুনঃ ঘটার হার নির্ণয় করা হয়। এবং ডি যে রেখা, ও থেকে যে ডি রেখা, এইটা হলো আপেক্ষিক আধিপত্যতা নির্ণয়ের। তারপরে ও থেকে বি যে রেখা, এই রেখাটা হলো আপেক্ষিক ঘনত্ব। ও থেকে, তাহলে ও থেকে এ যে রেখা, এইটা নির্ণয় করা হয়ে থাকে পুনঃ পুনঃ ঘটার হার। আর ও থেকে ডি যে রেখা, এটা নির্ণয় করা হয় আপেক্ষিক আধিপত্যতা। আর ও থেকে বি যে রেখা, এটা নির্ণয় করা হয়ে থাকে আপেক্ষিক ঘনত্ব। আরেকটা যে রেখা রইল ও থেকে সি, এইটা নির্ণয় করা হয়ে থাকে আইভিআই, ইম্পর্টেন্স ভ্যালু ইন্ডেক্স। এখানে এখন 0 থেকে এ পর্যন্ত, 0 থেকে বি পর্যন্ত, 0 থেকে ডি পর্যন্ত এই রেখাগুলোকে মোট 100টা ভাগ করা হয়ে থাকে। 0 থেকে 20, 40, 80, 100। একইভাবে এই রেখায় 0 থেকে 20, 40, 60, 80, 100। এই রেখায় 0, 20, 0 থেকে 20, 40, 60, 80, 100। অপরদিকে আইভিআই যে রেখাটা ও থেকে সি,
এটাকে মোট এই রেখাটাকে 300 ভাগ করা হয়ে থাকে। 0 থেকে 50, তারপরে 100, অর্থাৎ প্রতি 50 ঘর পর পর, এরপরে 150, 200, 250, 300। এখন 0 থেকে কোনো একটা নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের পুনঃ ঘটার হার এই যে ও এ রেখায় চিহ্নিত করা হয়, এবং আপেক্ষিক আধিপত্য থেকে ডি পর্যন্ত রেখায় নির্ণয় করা হয়। আপেক্ষিক ঘনত্ব 0 থেকে বি রেখায় চিহ্নিত করা হয়, আর আইভিআই চিহ্নিত করা হয় 0 থেকে সি রেখায়। তো সংক্ষেপে এই হলো ফাইটোগ্রাফ রেখায় এ ডি বি এবং ও রেখা থেকে পরিধিকে আমরা বলেছি ওই যে 10টা ভাগ, আর সি কে 30 ভাগ করা হয়। তারপর প্রতিটি রেখার নির্দিষ্ট স্থানে উল্লিখিত প্রজাতির নির্দিষ্ট মান বসিয়ে স্থানগুলো সংযুক্ত করতে হয়, এবং এর ফলে যে চিত্র বা নকশা হবে সেটাই হলো সেই নির্দিষ্ট প্রজাতির। এই যে এখানে যে ফাইটোগ্রাফ আঁকা হলো, এখানে মনে করে একটা নির্দিষ্ট প্রজাতি সেই জরিপকৃত এলাকার, মনে সাইনোডন ড্যাকটাইলন, তার পুনঃ ঘটার করা হলো। তারপরে তার আপেক্ষিক ডি রেখায় চিহ্নিত করা হলো। এরপরে আপেক্ষিক ঘনত্ব 0 থেকে বি রেখায় চিহ্নিত করা হলো, এবং আইভিআই ইম্পর্টেন্স ভ্যালু ইন্ডেক্স